জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির তোমাদের পার্ট 1-এর জিকে করে দিয়েছি। পার্ট 2 আজকে টপ 100 কোশ্চেন এনেছি, তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আর আগামী দিনে যে টপ 100 অর্থাৎ টোটাল যে 200টা প্রশ্ন করেছি, এই 200টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করে যাও 100% বলছি 7টা থেকে 8টা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আজকের এই ক্লাসটা তোমরা যদি করো, এখান থেকে 4টা প্লাস প্রশ্ন, 4খানা প্লাস প্রশ্ন, অর্থাৎ 4 দুগুণে 8 নম্বর, এই মাত্র 100টা প্রশ্ন পড়ে তোমরা 4 দুগুণে 8 নম্বর পেয়ে যাবে। বিরাট ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, প্রত্যেকে মন দিয়ে ক্লাস করে নেবে। পিডিএফ সংগ্রহ করার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। এবং প্রত্যেকেই বলছি ক্লাস ভাই করে নাও, ধাঁচু ক্লাস এবং ইম্পর্টেন্ট ক্লাস। প্রথম প্রশ্ন, 1945 সালে, আরেকটা কথা বলি, তোমাদের রিজনিংয়ের ম্যারাথন আসছে। ওকে, রিজনিংয়ের ম্যারাথন আজকে রাত্রের মধ্যে আসছে। আজ রাত্রে যদি না পারি কালকে কিন্তু ক্লাস আসবে, কারণ টাইপিং করতে অনেকটা সময় লাগছে। ওকে, তো তোমাদের এই যে জিকে ক্লাস যা করেছি এর মধ্যে সব কমন পেয়ে যাবে। দেখো, 1945 সালে কোন শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল? তো দেখো, 1945 সালে প্রথম জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলেছিল। তোমরা ওপেন হেইমার বলে একটা সিনেমা বেরিয়েছিল, দেখেছিলে? ওপেন হিমার যে কীভাবে বোমাটা ফেলেছিল, কতটা ক্ষতিগ্রস্ত করেছিল, এই নিয়ে কিন্তু একটা সিনেমাও কিন্তু অলরেডি বেরিয়েছে। তো এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি, হিরোশিমা। তারপরে নেক্সট কোশ্চেন, একটা জিনিস বলি তোমাদেরকে, এই ভিডিওতে দেখবে কিছু আমি এক্সট্রা ইনফরমেশান দিব। শুধুমাত্র যে 100টা কোশ্চেনকে টার্গেট করবে তা না, 100টা কোশ্চেনের মধ্যে কিছু মানে এক্সট্রা ইনফরমেশান দিব। এক্সট্রা ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ, প্রশ্ন হলে আমার এক্সট্রা ইনফরমেশান প্লাস এই কোশ্চেন যা করাচ্ছি এর মধ্যেই থাকবে। তারপরের প্রশ্ন, ভারতের ভারতের প্রথম উৎক্ষেপিত উপগ্রহ। দেখো, ভারতের প্রথম উপগ্রহের নাম, এটা বাচ্চা বাচ্চা সবাই জানে যে আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উৎক্ষেপিত আমাদের কি উপগ্রহের নাম, আর্যভট্ট। ঠিক আছে। স্বর্ণ মন্দির কোথায় আছে দেখে নাও, স্বর্ণ মন্দির। তো দেখো, মন্দির রিলেটেড তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। দিলওয়ারা মন্দির একটা নাম বলছি, দিলওয়ারা মন্দির, যেটা তোমাদের রাজস্থানে রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কোণার্ক মন্দির, কোণার্ক মন্দির যেটা আমাদের উড়িষ্যায় রয়েছে, উড়িষ্যায় কোণার্ক মন্দির রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। তো এগুলো পাশাপাশি দেখে রাখবে। স্বর্ণ মন্দির কোন শহরে অবস্থিত তা বলুন। অবশ্যই এটা পাঞ্জাবের যে অমৃতসর স্থান রয়েছে সেখানে কিন্তু এই স্বর্ণ মন্দিরটা কিন্তু রয়েছে। নেক্সট, ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এই ভারতের নাইট অ্যাঙ্গেল, বিভিন্ন উপাধিগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে ভারতের নাইট অ্যাঙ্গেল। দেখবে কারো জিডি, বিশেষ করে সোলজার জিডি আর টেটসম্যানের মধ্যে এই প্রশ্নটা দেখবে চলে এসেছে, দেখতে পাবে। দেখো, ভারতের নাইট অ্যাঙ্গেল অবশ্যই সরোজিনী নাইডুকে বলা হয়ে থাকে। ওকে, সরোজিনী নাইডুকে কিন্তু ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। তাছাড়া অপশন এলিমিনেট করলেও তোমরা বুঝতে পারছো। তারপরে নেক্সট প্রশ্ন, সন্তোষ ট্রফি। আচ্ছা, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো বলে রাখি, সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে রোনাল্ডো দূর থেকে গল মারছে, রোনাল্ডো দিয়ে রোভার্স কাপ, তারপরে দূর দিয়ে হচ্ছে দুরান কাপ। হ্যাঁ, রোনাল্ডো কী করছে, সাপোজ ধরো এটা একটা গোল পোস্ট রয়েছে, এটা একটা গোল পোস্ট, ঠিক আছে। রোনাল্ডো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটাকে একটা দূর থেকে বল মারছে। হ্যাঁ, দূর থেকে বল মারলো এবং গোলটা যখন হলো সে সন্তুষ্ট হয়ে গেল, হ্যাপি হয়ে গেল। এই ট্রিক্সের মধ্যেই সব ফুটবলের কাপগুলো লুকিয়ে রয়েছে। অর্থাৎ দূর দিয়ে হচ্ছে দুরান কাপ, দূর দিয়ে হচ্ছে ডুরান কাপ। ওকে, তোমরা প্রত্যেকেই পড়েছো। তারপরে রোভার্স কাপ। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদের এই যে সন্তোষ ট্রফি, সন্তুষ্ট হয়ে গেল, এগুলো সব ফুটবল খেলার সাথে যুক্ত। ওকে, তারপরে তারপরে হচ্ছে আচ্ছা, আগামীকালের কিছু বিতর্কজনিত প্রশ্ন হলে একটু আলোচনা করে দিই। কালকে 4টে প্রশ্ন একটু আমার ভুল ডিসকাশন হয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি ভাবলাম যে ওই 4টে যাতে তোমরা ভুল যাতে উত্তরগুলো না পড়ো, তার জন্য আমি এই ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি। যেমন দেখো, ভারতের বৃহত্তম খাদ্যশস্য। তো এটা দেখো, প্রথম এটা আমাদের ধান গম দুটোই হয়। তো এটাকে আমি অনেক অ্যানালাইসিস করলাম, অনেক বই পড়ার পর বুঝলাম যে প্রথম মানে সব থেকে বেশি বৃহত্তম বলেছে যেহেতু, তাহলে এটা ধানই উত্তর নেবে। ওকে, বৃহত্তম যেহেতু বলেছে। তারপরে ডিএনএর সাথে যুক্ত মৌলিক, এটা আমি অ্যালবুমিন উত্তর বলেছিলাম, অ্যালবুমিন হবে না, এটা হিস্টোন উত্তর হবে। এটা একটু কারেকশন করে নিও, এই 4টে প্রশ্ন একটু আমি ভুল বলেছিলাম। কোন দেশের জাতীয় পতাকা আয়তকার নয়? তো দেখো, ওটা নেপালের জাতীয় পতাকা, যেটা আয়তকার নয়, যেটা কিন্তু আমি আগামীকাল উত্তর কোরিয়া বলেছিলাম, এক্সট্রিমলি সরি তার জন্য। তোমরা একটু কারেকশন করে নাও। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1978। কারণ এই সময় দেখো, তোমরা একটা জিনিস দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কি 5 বছর পর পর হয়। কিন্তু এই পঞ্চম বার্ষিকী পরিকল্পনা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এটা 5 বছর হয়নি, এটা 4 বছর হয়েছিল, 1 বছর সম্পূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ মোরারজি দেশাই আমাদের সেই সময় ক্ষমতায় আসে এবং তারপরে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা স্টপ করে দেয়। ওকে, তো এটা ছিল। আচ্ছা, আরেকটা বলেছিলাম যে ডু আর ডাই, এটা আমি সুভাষচন্দ্র বোস বলে দিয়েছিলাম, তো এটা মহাত্মা গান্ধী হবে। তো ডু আর ডাইটা হচ্ছে মহাত্মা করো ইয়া মরো,
হ্যাঁ, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্রের স্লোগানটা যেটা ছিল সেটা হচ্ছে দিল্লি চলো। ওকে, পাশাপাশি এটা একটু মনে রাখবে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। খাদ্য লবণের সূত্র কী বা খাদ্য লবণের সংকেত কী? সূত্র বা সংকেত? তো অবশ্যই NaCl হচ্ছে খাদ্য আমাদের লবণের সূত্র বা আমাদের কি খাদ্য লবণের সংকেত। তারপরে কার্বন। দেখো কার্বন হলো একটা কি বলে রাখি, কার্বন হচ্ছে একটা আমাদের মৌলিক পদার্থ। প্রথমত বলে দিই, এটা একটা মৌলিক পদার্থ এবং এটা অধাতু। কার্বনে এটা অনেকে গুলিয়ে ফেলবে না, তোমাকে এখানে অনেক অপশানগুলো যেগুলো আছে ধাতু, ধাতব, পদার্থ, তাই না স্যার? তো এগুলো দেখে তোমার একটু গুলোতে পারে। তুমি মনে রাখবে কার্বন মানে অধাতু। ওকে, কার্বন মানেই তোমার মাথায় একটা প্রশ্ন আসবে অধাতু। তারপরে শব্দ, কোন মাধ্যমে শব্দ সর্বনিম্ন গতিতে ভ্রমণ করে, অর্থাৎ শব্দ যেতে পারে না। তো এটা নর্মাল ব্যাপার। গ্যাসীয় গ্যাসীয় জিনিসের মধ্যে শব্দ যেতে পারে না, কারণ শব্দ সব থেকে পাওয়ারটা কমে যায়। কিন্তু কঠিন মাধ্যমে শব্দ তাড়াতাড়ি যেতে পারে, যেমন টেন্ডেল স্টিল। তুমি যদি দেখবে, তুমি নিজেও পরীক্ষা করে দেখবে, একটা বড় টেন্ডেল স্টিলের তুমি একটা বড় নেবে, বড় একটা পাইপ নেবে, তুমি এই প্রান্ত থেকে কথা বলবো ওই প্রান্তে শুনতে পাবে, কারণ একটা মাধ্যম পেয়ে যাচ্ছে, কঠিন মাধ্যম পেয়ে যাচ্ছে। কিন্তু তুমি ফাঁকা জায়গায় কথা বলবে, ফাঁকা জায়গায় দেখবে তোমার শব্দ বেশি দূর যাবে না, কাছাকাছিতেই থেকে যাবে শব্দটা। তো শব্দ কোন মাধ্যমে সর্বনিম্ন ভ্রমণ করে? তাহলে এই অপশনের ভিত্তিতে কী হবে? অবশ্যই বায়ু। বায়ুতে শব্দ থরি না যেতে পারবে, এটা সব থেকে কম, আর সব থেকে বেশি কী হয়ে যাবে? কঠিন মাধ্যম। তারপরে 9 নম্বর এক্স রে কথার অর্থ হচ্ছে এক্স রশ্মি। কে আবিষ্কার করেছিল? রন জেন আবিষ্কার করেছিল। বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী? এই প্রশ্নগুলো তোমাদেরকে দিবে এবং গুলানোর চেষ্টা করবে এক্সামিনাররা। এগুলো তো থাকবেই, বিদ্যুতের সুপরিবাহী, বিদ্যুতের কুপরিবাহী, সায়েন্সের এগুলো ফেভারিট কোশ্চেনের মধ্যে পড়ে। ওকে, তো তোমাদের যেগুলো ফেভারিটের মধ্যে পড়েছে সেগুলো আমি কিন্তু ভরে দিয়েছি। তো দেখো এখানে তোমাদের উত্তরটা হয়ে যাবে, বলেছে অধাতু বলেছে। প্রথমত একটা শব্দ জেনে রাখো, অধাতু, এবং সেটা বিদ্যুতের পরিবাহী, অর্থাৎ বিদ্যুতের পরিবাহী কথার অর্থ হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী, মানে বিদ্যুৎ ভালোভাবে চলাচল করতে পারে। তো এটা সঠিক উত্তর হবে গ্রাফাইট। কেন গ্রাফাইটটা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ জানো? কারণ আমাদের প্রত্যেকটা অধাতু, যতগুলো অধাতু আছে সবকটা হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী। এই একমাত্র গ্রাফাইটই হচ্ছে বিদ্যুতের পরিবাহী বা সুপরিবাহী, এর জন্যই কিন্তু এই প্রশ্নটা দিবে তোমাকে। একমাত্র গ্রাফাইট হচ্ছে এক্সেপশনাল। স্যার একটা প্রশ্ন এখান থেকে করতেই পারে, বলবে স্যার কার্বন, বলবে স্যার কার্বনের রূপভেদ। স্যার কার্বনের রূপভেদের নাম কি? কার্বেদের রূপভেদ অবশ্যই গ্রাফাইট উত্তর। ওকে স্যার, কি উত্তর? গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদের নাম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জয় জওয়ান জয় কিষান, এই স্লোগানটা কে দিয়েছিল? তো এটা প্রত্যেকেই জানো যে জয় জওয়ান জয় কিষান, এই স্লোগানটা দিয়েছিল আমাদের আমাদের জয় জওয়ান জয় কিষান, এই যে স্লোগানটা, এটা আমাদের লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু স্লোগানটা দিয়েছিল। অপশন নাম্বার বি এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো বিভিন্ন স্লোগানগুলো কিন্তু একটু দেখতে হবে। পার্ক থেকে তো প্রশ্ন 100% আসছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্ক হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। এটা কোথায় রয়েছে কানহা ন্যাশনাল পার্ক? তো মনে রাখবে এটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে। এখনই ফটাফট স্যার আমি চারটে পার্কের নাম বলছি, দেখবে একটা প্রশ্ন, এই যে 4টে পার্ক প্লাস কানহা ন্যাশনাল পার্ক, টোটাল 5টা পার্কের মধ্যে দেখবে পরীক্ষায় প্রশ্ন দেখতে হবে, ফটাফট কিন্তু খাতায় নোট করবে। বলে দিচ্ছি হেমিস ন্যাশনাল পার্ক। স্যার হেমিস জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান, স্যার এটা কোথায় রয়েছে? স্যার এটা অবস্থিত হয়েছে লাদাখ, খুব গুরুত্বপূর্ণ। তারপরে স্যার তোমরা নোট করবে সুন্দরবন, এটা তোমরা, যদিও আমি আর লিখছি না, সুন্দরবন জাতীয় উদ্যান, এটা যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকে বাসিন্দা, সুন্দরবন জাতীয় উদ্যান প্রত্যেকে জানো এটা আমার ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের আমাদের অবস্থিত। ওকে, এবার তোমাকে বলবে কাজিরাঙ্গা। স্যার তোমাকে বলবে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা কোথায় রয়েছে স্যার? এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা রয়েছে স্যার আসাম। খুব গুরুত্বপূর্ণ স্যার, আসামের রাজধানীর নাম কি? দিসপুর। ওকে, তারপরে তোমাকে প্রশ্ন করবে জিম করবেট ন্যাশনাল পার্ক। স্যার জিম করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, স্যার এটা জিম করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, এটা স্যার কোথায় রয়েছে? এটা স্যার উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ড। ওকে, পাশাপাশি আরেকটা বলেছি গির ন্যাশনাল পার্ক বা গির জাতীয় জাতীয় উদ্যান, স্যার এটা কোথায় রয়েছে? গির জাতীয় উদ্যান এটা রয়েছে স্যার গুজরাটে। দেখো গির দিয়ে গুজরাট, এটা কিন্তু মনে রাখবে। আরেকটা একটা পাশাপাশি বলে দিই, আমাদের যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে আমাদের সবথেকে প্রাচীন প্রাচীন ন্যাশনাল পার্ক। তো তোমাকে যদি বলে প্রশ্ন করে যে সবথেকে প্রাচীন ন্যাশনাল পার্ক বা পুরনো ন্যাশনাল পার্কের নাম কি, তুমি অবশ্যই জিম করবেট ন্যাশনাল পার্ক করে আসবে বা জিম করবেট জাতীয় উদ্যান করে আসবে। কতগুলো ইনফরমেশন দিয়ে দিলাম, সব কটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে
বিভিন্ন লাইন, দেশের যে সীমারেখা খুবই গুরুত্বপূর্ণ। সীমারেখাগুলো যেমন হচ্ছে ম্যাকমোহন লাইন, কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে বা কোন দুটো দেশের মধ্যে ম্যাকমোহন লাইনটা রয়েছে। তো দেখো, এই যদি আমাদের ভারতবর্ষ হয়, মোটামুটি ভারতবর্ষ, তো ভারতবর্ষের আশেপাশে তো বিভিন্ন দেশ রয়েছে আমাদের। ভারতবর্ষের নেইবারিং কান্ট্রি রয়েছে, প্রতিবেশী দেশ রয়েছে, সেটা বাংলাদেশ হোক, কিংবা সেটা আমাদের নেপাল হোক, ভুটান হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, চীন হোক। তো এই যে তাদের, আমাদের যে টোটাল একটা তো বর্ডার রয়েছে, একটা তো বিভিন্ন বড় বড় বর্ডার রয়েছে, সে বর্ডারগুলো বা বিভিন্ন লাইন তো রয়েছে, সে লাইনগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, যেহেতু তোমরা এগুলো ডিফেন্সের পরীক্ষা দিচ্ছ, অগ্নিবীরের পরীক্ষা দিচ্ছ, আর্মির পরীক্ষা, সুতরাং এগুলো তো আসবেই। তো ম্যাকমোহন লাইন কার মধ্যে রয়েছে বলে দিই, ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা সেটাই হচ্ছে ম্যাকমোহন লাইন। স্যার আরও কিছু নোট করবে, ফটাফট নোট করবে, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলছি। তোমরা বলবে স্যার র্যাড ক্লিফ লাইন, র্যাড 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 ক্লিফ র্যাড ক্লিফ লাইন স্যার কোথায় রয়েছে? এটা এটা কার কার মধ্যে রয়েছে স্যার? এটা ইন্ডিয়া, এটা স্যার ইন্ডিয়া এবং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, পিওকে পাক, ইন্ডিয়া এবং পাকিস্তানের বা পিএকে পাক, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাড ক্লিফ লাইন। স্যার নোট করবে এলওসি, যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। স্যার এলওসির ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এটা রয়েছে, এটাও রয়েছে স্যার ইন্ডিয়া, এটাও রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। ওকে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রয়েছে। তারপরে স্যার নোট করবে 3 বিঘা করিডর, যেটা সব থেকে বড়। 3 বিঘা, 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর। তো এটা কার মধ্যে রয়েছে? এটা ভারত, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে রয়েছে স্যার। বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডর, খুব গুরুত্বপূর্ণ। তোমাকে যদি বলে ভারতের সব থেকে দীর্ঘতম বা বৃহত্তম সীমারেখার নাম কি, অবশ্যই সেটা হয়ে যাবে 3 বিঘা করিডর। কার কার মধ্যে রয়েছে? ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে। তারপরে স্যার তোমাকে বলবে ল্যাক, এলএসি ল্যাক, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা এটা কার মধ্যে রয়েছে তুমি মনে রাখবে স্যার, এটা ভারত এবং চীনের মধ্যে রয়েছে। ভারত ও চীনের মধ্যে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ল্যাক। ওকে, তোমাকে স্যার প্রশ্ন করবে 10 ডিগ্রি চ্যানেল, তোমাকে স্যার প্রশ্ন করবে 10 ডিগ্রি চ্যানেল, এটা কার কার মধ্যে রয়েছে? তুমি বলবে স্যার আন্দামান নিকোবর। আন্দামান আর নিকোবরের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যে পূর্ব আন্দামান বা লিটিল আন্দামান এরকম থাকবে, কিচ্ছু মারবে না, শুধু জেনে রাখবে আন্দামান ও নিকোবরের মধ্যে রয়েছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, আরও কিছু দিচ্ছি, আর দুখানা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জিব্রাল্টার। প্রত্যেকের নাম শুনেছ না? জিব্রাল্টার প্রণালী। তো জিব্রাল্টার প্রণালী, প্রণালীটা এটা কার কার মধ্যে রয়েছে? খুব গুরুত্বপূর্ণ যা যা ইনফরমেশান এখন দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ইউরোপ আর আফ্রিকা। এটা হচ্ছে ইউরোপ, ইউরোপ ইউরোপ ও আফ্রিকা। ওকে, আমি বেশি করে লিখছি না, এগুলো তোমরা শুনে রাখো। তারপর হচ্ছে ইংলিশ চ্যানেল স্যার, ইংলিশ চ্যানেল, প্রত্যেকের নাম শুনেছ ইংলিশ চ্যানেল। তো ইংলিশ চ্যানেল কার মধ্যে সীমারেখা রয়েছে? তো মনে রাখবে এটা ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রয়েছে। ইংল্যান্ড, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রয়েছে কে? ইংলিশ চ্যানেল। ওকে, তারপরে স্যার হচ্ছে আমাদের 49তম প্যারালাল, 49তম প্যারালাল, এটা কার কার মধ্যে রয়েছে? মনে রাখবে স্যার ইউএসএ, অর্থাৎ আমেরিকা এবং কানাডার মধ্যে, আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে 49তম প্যারালাল। তোমাকে যদি বলে পৃথিবীর মধ্যে, ভারতের না, তোমাকে যদি বলে পৃথিবীর মধ্যে বৃহত্তম বা সব থেকে বড় আমাদের এর নাম কি, বর্ডার লাইনের নাম কি, সেটা তুমি 49তম প্যারালাল করে আসবে। ওকে, তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, যে বলেছে নিচের কোনটি ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা? বহিরাগত বলতে গেলে এই যে সংস্থাগুলো দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনটা দেশের অর্থাৎ ভারতের বাইরে কাজ করে? একমাত্র এর নাম শুনেছো না? যারা বিদেশে অর্থাৎ বিভিন্ন দেশে দেশে কাজ করে বেড়ায়, সেটা পাকিস্তান হোক, তোমার আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, ফ্রান্স হোক, মালয়েশিয়া হোক, বিভিন্ন দেশে দেশে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে, নিযুক্ত হয়ে আছে। তো এর ফুল ফর্মটা কি? যদিও পরীক্ষায় আসবে না, বাট নর্মাল জ্ঞানের জন্য আমি বলে দিচ্ছি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ওকে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা হচ্ছে আমাদের এর ফুল ফর্ম। তারপরে স্যার আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম কি? মনে রাখবে সিরিয়াস, মনে রাখবে কি? সিরিয়াস হচ্ছে স্যার, এই যে সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ইনি হচ্ছে আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্রের নাম। এবার তারপরে নেক্সট প্রশ্ন, যেটা হচ্ছে মথুরা। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হচ্ছে মথুরাটা হচ্ছে স্যার যমুনা নদীর তীরে অবস্থিত। এটা অপশন নাম্বার ডি উত্তর হবে। এটা হচ্ছে কি? যমুনা, যমুনা নদীর তীরে কিন্তু মথুরা অবস্থিত। এবং এক্সাম পয়েন্ট থেকে আগামী দিনে তোমাদের এখান থেকে প্রশ্ন হতে চলেছে। দেখো, আমি কয়েকটা নাম দিয়ে রেখেছি, কয়েকটা শহরের নাম দিয়ে রেখেছি, এবং শহরগুলোর উপরে কী কী নদী আছে সেগুলো দেখে নাও। 100% এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। দিল্লি, মথুরা, আগ্রা,
এই তিনটে সিটির উপর দিয়ে বা তিনটে শহরের উপর দিয়ে যমুনা নদী গেছে। আমেদাবাদ, গুজরাটের যে আমেদাবাদ রয়েছে সেই গুজরাটের আমেদাবাদের উপর দিয়ে সবরমতী নদী কিন্তু প্রভাবিত হয়েছে। হায়দ্রাবাদের উপর দিয়ে মুসি নদী প্রভাবিত হয়েছে। নাসিক, মহারাষ্ট্রের যে নাসিক শহর, সেই নাসিক শহরের ওপরের তীরবর্তী দিয়ে কিন্তু গোদাবরী নদী প্রভাবিত হয়েছে। লখনৌ, লখনৌয়ের ওপর দিয়ে গোমতী, লখনৌটা খুব গুরুত্বপূর্ণ, গোমতী বা আমরা দেখি এটা গোমতী বা গোমতী আমরা উচ্চারণ করে থাকি। তারপরে হচ্ছে অযোধ্যা, অযোধ্যা এই কারণে ইম্পর্টেন্ট কারণ রিসেন্ট কয়েকদিন আগে আমাদের রাম মন্দির উৎপাদন হয়েছে, রাম মন্দির, তো এটা একটু হাইলাইট পয়েন্টে আছে, দিলে দিয়ে দিতে পারে। সরজু নদী হচ্ছে অযোধ্যা নদীর তীরে কিন্তু অবস্থিত। ওকে, তারপর হচ্ছে বারাণসী এবং হরিদ্বার, এই দুটো নদীরও, এই দুটো শহরের উপর মানে শহরের কাছাকাছি নদী রয়েছে যেটা হচ্ছে গঙ্গা, এই গঙ্গার উপরে এই দুটো শহর কিন্তু রয়েছে, একটা বারাণসী ও হরিদ্বার, খুব ইম্পর্টেন্ট আলোচনা করে দিলাম। তারপরে তারপরে হচ্ছে যে তামা, দস্তা, নিকেল, এটা পারবে যারা আমার সায়েন্সে ক্লাস করেছে তারা এগুলো দেখে বলে দিবে। পিতাজি স্যার, পিতাজি, পি ফর হচ্ছে আমাদের সরি নেতাজি, নেতাজি, পিতাজি নয় নেতাজি, নেতাজি সূত্র। তো নেতাজি, ন ফর হচ্ছে নিকেল, ত ফর হচ্ছে তামা বা দস্তা, আর জ ফর হচ্ছে জিঙ্ক, মানে ত ফর হচ্ছে আমাদের তামা আর জ ফর হচ্ছে জিঙ্ক বা দস্তা। তো এই যে নেতাজির ফুল ফর্মের মধ্যেই রয়েছে, তো এই সংকর ধাতুটা কিসের? জার্মান সিলভারের। আমি অলরেডি সায়েন্সের যে কেমিস্ট্রি ক্লাস করেছিলাম রসায়নবিদ্যা, সেখানে কিন্তু এগুলো ডিসকাশন করা আছে, তোমরা ওখান থেকেই তোমরা রসায়নবিদ্যায় প্রশ্ন কমন পেয়ে যাবে যে সায়েন্সে ক্লাস করানো আছে। হাইড্রোজেন পরমাণুতে নিচের কোনটি পাওয়া যায়? ওকে, হাইড্রোজেন পরমাণুতে, তো দেখো একটা জিনিস হাইড্রোজেনের কথা বলতে গিয়ে মনে পড়লো, কালকে যে প্রশ্ন আমি একটা বলেছিলাম যে সূর্যতে কী ধরনের, সূর্যের মধ্যে কোন শক্তি থাকে, তো ওখানে আমি বলেছিলাম যে মানে সংযোজন বলেছিলাম, নিউক্লিয় সংযোজন বলেছিলাম, তাই না স্যার? তো নিউক্লিয় বিভাজন বলেছিলাম, নিউক্লিয় বিভাজন বলেছিলাম, তো ওটা বিভাজন নয়, নিউক্লিয় সংযোজন। ওকে স্যার, নিউক্লিয় সংযোজন উত্তর হবে। আর পারমাণবিক চুলার মধ্যে, পারমাণবিক বোমার মধ্যে, পারমাণবিক যে বোম হয় তার মধ্যে থাকে নিউক্লিয় বিভাজন, কারণ বোমের মধ্যে ওটা ভেঙে যায়, পুরো নিউক্লিয় বিভাজন হয়ে যায়, ভেঙে যায়। তো ওটা একটু কালকে একটু ভুল বলেছিলাম, এটা একটু পাশাপাশি কারেকশন করে নিও। তারপরে হাইড্রোজেন পরমাণুতে নিচের কোনটি পাওয়া যায় না? হাইড্রোজেনের যে পরমাণু, হাইড্রোজেনের তিনটা আইসোডের নাম কি? পোটিয়াম, ডয়টেরিয়াম, টয়টেরিয়াম, তাই না? হাইড্রোজেনের যে তিনটা আইসোডের নাম, তো সেই যে হাইড্রোজেনের পরমাণু, সেই হাইড্রোজেনের পরমাণুর মধ্যে কিন্তু নিউটন সংখ্যাকে পাওয়া যায় না, কারণ নিউটন সংখ্যা নিস্তরিত অবস্থায় থাকে, ঠিক আছে? নিউটন সংখ্যা কিন্তু স্যার পাওয়া যায় না। তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে 20 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে জারণ প্রক্রিয়ায়, আচ্ছা জারণ প্রক্রিয়ায় জারণ সংখ্যা কী হবে? সাধারণ ব্যাপার, জারণ মানে কি? লোহায়, ধরুন একটা লোহা রয়েছে, লোহায় যখন মরিচা পড়লো, জারণের পরেই তো মরিচাগুলো পড়ে, তাই না? মরিচা যে পড়ে, তো কী পড়লো? বিভিন্ন আয়রন পড়লো, জম পড়লো, আমরা যেগুলোকে জম বলে থাকি, তো মরিচা পড়লো, তাহলে জারণ সংখ্যাটা কী হবে? অবশ্যই বাড়বে না, বৃদ্ধি তো পাবে, তাই না? তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী, তো মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। ওকে, পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবর যে রাজধানী। তারপরে হচ্ছে মহারাষ্ট্রের হচ্ছে মুম্বাই, পশ্চিমবঙ্গের হচ্ছে কলকাতা, ঠিক আছে? তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই। প্রত্যেকটা রাজধানী কিন্তু আমাদের রাজ্যের রাজধানীগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। তারপরে ডক্টর সেলিম আলী পাখিরালয়, খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অলরেডি অগ্নিবীরে আসা প্রশ্ন, অগ্নিবীরে তো না, আর্মিতে আসা প্রশ্ন তোমাদের। এটা উত্তর কিন্তু গোয়া, এই গোয়ার মধ্যে সেলিম আলী পাখিরালয় কিন্তু রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা কোথায় রয়েছে? ভিক্টোরিয়া, এটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতায় কোনো দিনও যদি যাও তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গিয়ে দেখবে সেখানে অনেক কিছু রয়েছে। ওকে, তারপরে তোমাকে প্রশ্ন করবে, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি অবশ্যই হীরালাল জে কানাইয়া, কিন্তু উত্তর হয়ে যাবে হীরালাল জে কানাইয়া, কিন্তু স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি। তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? তো মনে রাখবে শ্যামমোহন চেট্টি, শ্যামমোহন চেট্টি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। তারপরে দুধের বিশুদ্ধতা, অর্থাৎ দুধ যে কতটা খাঁটি রয়েছে বা জল মেশানো রয়েছে, সেই বিশুদ্ধতা পরিমিটার করি আমরা ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে স্যার, ল্যাক্টোমিটার। ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি আমরা বিভব প্রভেদ। ওকে, তারপরে গ্যালভানাইজেশন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্যালভানাইজিংয়ের সময়, ওই যে গ্যালভানাইজেশন আমরা পড়েছি না, সেই গ্যালভানাইজিংয়ের সময় লোহার পাতগুলো, যে লোহার পাতগুলিকে থাকে
লোহার পাতগুলিকে যদি গলিত করে কি বলছে ড্যাশে ডুবানো হয়, অর্থাৎ ওই যে লোহার পাতগুলোকে গলিত করে কিসের মধ্যে ডুবানো হয়ে থাকে, তো মনে রাখবে এটা জিঙ্কের মধ্যে। ওকে, জিঙ্কের মধ্যে এটা কিন্তু ডোবানো হয়ে থাকে। তারপরে যে কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়, তো ভিটামিন নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই চলেছে, তো সুতরাং তোমরা ভালো করে পড়ে নেবে ভিটামিন এ বি সি ডি ই কে, এখানে কেটাও ইম্পর্টেন্ট। তো ভিটামিন স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ওকে, ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়, ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এবং তোমাকে আরেকটা শোনো, অস্টিওম্যালাসিস, এটাও একটা হাড়ের রোগ, অস্টিওম্যালাসিস এটাও কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। ওকে, তারপরে হচ্ছে তোমাদের ভিটামিন কে তো রক্ত সঞ্চালনে সহায়তা করে, ভিটামিন কে রক্ত সঞ্চালনে, ভিটামিন এ বন্ধ্যাত্ব। তারপরে দেখো যে কোন ধাতু বলছে ড্যাশ ড্যাশ ধাতু হলো বিদ্যুৎ এবং তাপের সর্বোত্তম পরিবাহী, খুব গুরুত্বপূর্ণ, বিরাট। বিদ্যুৎ এবং তাপ দুটোই যখন সবথেকে সর্বোত্তম পরিবাহীর কথা বলবে, অবশ্যই কিন্তু অ্যান্সার তোমরা রূপা করবে। ওকে, কেউ তামা করবে না, সোডিয়াম করবে না, পটাশিয়াম করবে না। এখানে যদি গ্রাফাইট এবং তোমাকে যদি কয়লা, তারপরে তারপরে হিরে এসব অপশান দিলে তুমি কিন্তু এই প্রশ্নটা কিন্তু কনফিউজ হতে। এখানে অপশানগুলো যারা কনফিউশনে দেয়নি বলে তুমি বুঝতে পারছো, তখন কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে যে তখন উত্তরটা কী হবে। সুতরাং তোমাকে এটা মনে রাখতে হবে যে রূপা হচ্ছে বিদ্যুৎ এবং তাপ দুটোরই কিন্তু সর্বোত্তম পরিবাহী। ওকে, আচ্ছা, বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লেগ বাই। এই যে লেগ বাই শব্দটা, এটা কিসের সাথে যুক্ত? প্রত্যেকেই জানো যে লেগ বাই আমরা কাকে বলি, এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত, তাই না? তোমাকে একটা প্রশ্ন করতে পারে, স্যার পেনাল্টি কর্নার, তোমরা এটা দেখে বুঝবে এটা পেনাল্টি কর্নারটা তোমরা কি মারবে বলো তো? ফুটবল মারবে। পেনাল্টি তোমরা কর্নার, ফুটবলে কর্নার হয়, তোমরা ফুটবল মারবে, কিন্তু না, পেনাল্টি কর্নার হচ্ছে স্যার আমাদের হকির সাথে যুক্ত। ওকে, পেনাল্টি কর্নার এটা হচ্ছে আমাদের হকির সাথে যুক্ত। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরের প্রশ্ন দেখো যে আনন্দমঠ বইটির লেখককে, তো এটা প্রত্যেকেই জানে যে বঙ্কিমচন্দ্র হচ্ছে আনন্দমঠ বইয়ের লেখক। তারপরে নিচের কোনটি তারপরে দেখো যে নিচের কোনটি পরিপাকতন্ত্রের অঙ্গ নয়? পরিপাকতন্ত্রের অঙ্গ নয় বলেছে স্যার, তো অবশ্যই পরিপাকতন্ত্রের অঙ্গ কিন্তু নয়, এটার উত্তর হবে কিন্তু বৃক্ষ হয়ে গেছে, ওটা বৃক্ক বা কিডনি, এটা হচ্ছে পরিপাকতন্ত্রের অঙ্গ নয়, এটা হচ্ছে আমাদের রেচন অঙ্গ। অর্থাৎ বৃক্ক বা কিডনি এটা হচ্ছে আমাদের রেচন অঙ্গের মধ্যে পড়ে। ওকে, রেচন অঙ্গের মধ্যে পড়ে। আচ্ছা, বাইরে থেকে কোনো যদি নয়েজ আসে, কোনো দেখবে ট্র্যাক্টরের আওয়াজ বা কোনো পশুর আওয়াজ, তাহলে একটু ওটাকে একটু সাইডে রাখবে, কারণ আমি বাড়ির মধ্যে নেই। তোমাদের যেহেতু এক্সাম আসছে, তোমাদের ক্লাসটা করানো সবথেকে গুরুত্বপূর্ণ, তো তার জন্যই আমি একটু বাড়ির বাইরে রয়েছি, বাড়ি থেকে আমি 5 কিলোমিটার দূরে রয়েছি। তো সেখানে আমি একটা নিরিবিলি জায়গায় আমি ভিডিওটা শ্যুট করছি। তো সেখানে আশেপাশে ট্রাক্টর ছুটছে, তারপরে বিভিন্ন ছাগলও রয়েছে, গরুও রয়েছে। তো এগুলো একটু আওয়াজ মাঝে মাঝে আসতে পারে, কারণ হচ্ছে তোমাদের আমার ক্লাসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি যেখানেই থাকি না কেন, তোমাদের যেহেতু সামনে এক্সাম, এবং আমার নিজের হার্ডওয়ার্ক মানে নিজের কষ্ট সম্পূর্ণ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যা করে হোক তোমাদেরকে পাস করাতে হবে। সুতরাং এগুলোকে একটু সাইডে রাখবে। তারপরে সর্বোচ্চ শৃঙ্গ, আগে সর্বোচ্চ শৃঙ্গের যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা কোন দেশে অবস্থিত? তোমরা স্যার ভারত মেরে আসবে 100% না, ভারতে নয়, নেপালের মধ্যে রয়েছে আমাদের যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা কোথায় রয়েছে? নেপালের মধ্যে রয়েছে। তো এর জন্যই প্রশ্নটা আমি দিয়েছি এবং এটা এসেছে অলরেডি। তারপরে ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়া নিম্নলিখিত উপায়ে ছড়িয়ে পড়ে। তো দেখো, ম্যালেরিয়া সৃষ্টিকারী যে প্রোটোজোয়া, তো এগুলো তো সব প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগের সূত্র কি? মা আমার ঘুম পাচ্ছে, মা আমার ঘুম পাচ্ছে, মা দিয়ে হচ্ছে ম্যালেরিয়া। প্রোটোজোয়া ঘটিত রোগ আমার দিয়ে হচ্ছে আমাশয়। প্রোটোজোয়া ঘটিত রোগ ঘুম দিয়ে ঘুমের রোগ। পাচ্ছে দিয়ে কী বলেছিলাম গো, ভুলে গেছি। তো এগুলো সব হচ্ছে আমাদের কি? ম্যালেরিয়া ঘটিত রোগ। তো এটা ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়াটার নাম হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ওকে, একটা বলে দিই, ডেঙ্গু, আমাদের যে ডেঙ্গু জ্বর কিসের কারণে হয়? মনে রাখবে, এডিস মশা দ্বারা যদি কামড়ায়, এডিস মশায় যদি বেশি পরিমাণে কামড়ায়, তাহলে এডিস রোগে আক্রান্ত হয়ে যাবে। আবার একটা জিনিস আমি বলে দিই যে সবাই মানে এডিস মশাতে কামড়ালেই কি ডেঙ্গু রোগ হয়ে যাবে? ডেঙ্গু না, হবে না, যতক্ষণ না তার মধ্যে যে ডেঙ্গু রোগ হওয়ার জন্য যেটা দরকার, হ্যাঁ, এটা দরকার, সেটা যদি সেই মশার মধ্যে যদি না থাকে তাহলে হয় না।
সুতরাং সেটা নিয়ে আবার ভেবো না যে বেশি মশায় কামড়ালে ডেঙ্গু হয়ে যাবে, তার জন্য তার সেই লাগবে, সিমটমটা লাগবে। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। এটা মানে কালকে সেটেও ছিল, ওকে, কালকে সেটেও ছিল, তো খুব গুরুত্বপূর্ণ রাকেশ শর্মা। তারপরে নাইট্রোজেন অক্সাইডের রাসায়নিক সূত্র তোমাকে বলে দিলাম, বিভিন্ন একটা এরকম নাম বলবে, মৌলের নাম বলবে, দিয়ে বলবে তার সংকেত, সূত্র বা সংকেত এরকম কিন্তু তোমার আসবে। তো নাইট্রোজেন অক্সাইডের সংকেত হচ্ছে NO2, হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের সংকেত। তারপরে শব্দ, শব্দ পরিমাপের স্কেল, অর্থাৎ যে আমাদের সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটাকে কিসের সাহায্যে পরিমাপ করি? ডেসিবেল। মনে রাখবে কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, ওকে। তারপরে অক্সিজেনের যোজ্যতা, ভ্যালেন্সি, যেমন কালকে বললাম না একটা কার্বনের যোজ্যতা, কার্বনের যোজ্যতা হচ্ছে 4 আর অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, বিরাট গুরুত্বপূর্ণ এই কার্বন আর অক্সিজেন, ঠিক আছে। তারপরে উদ্ভিদের সবুজ রঙের উপাদানকে কি বলা হয়? তো এটা সবাই পারবে, উদ্ভিদের যে সবুজ রঙের উপাদান সেটা হচ্ছে ক্লোরোফিল, আর এই ক্লোরোফিল, উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে বলেই তাদের রঙটা কিন্তু সবুজ হয়, ওকে। মানুষের মধ্যে কি এমন জিনিস থাকে যার জন্য রক্তের রং লাল হয়? কে বলতে পারবে? হিমোগ্লোবিন, ওকে। হিমোগ্লোবিনের মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা মানুষের মানে কিসের উপস্থিতির জন্য, হিমোগ্লোবিন যে থাকে সেই হিমোগ্লোবিনের মধ্যে লোহা নামক সাবস্টেন্স থাকার জন্য আমাদের মানুষের রক্তের রং কিন্তু লাল হয়ে থাকে। তারপরে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কি? অবশ্যই এটা আমাদের তারাপুর। আচ্ছা, নরোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কোথায় রয়েছে? এটা উত্তরপ্রদেশে রয়েছে, ওকে, এটাও পাশাপাশি মনে রেখো। তারপরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো যেটাকে বলে থাকি, এই ইসরো কোথায় অবস্থিত? দিবে রিসার্চ সেন্টার তো দিবেই, বেঙ্গালুরুতে অবস্থিত, মনে রাখবে বেঙ্গালুরু, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে কথাকলি কোন রাজ্যের নৃত্য? তো অবশ্যই বলে দিই, কথাকলি হচ্ছে তোমাদের কেরালার কথাকলি, আমরা বলি না কেরালায় বেশি কথা বলে, ক ক দিয়ে মনে রাখতে পারো, দুটোতেই কেরালা ক ক, অর্থাৎ কথাকলি নৃত্য হচ্ছে কেরালা। এবার তোমাকে আমি এখানে গুরুত্বপূর্ণ নৃত্য বলে লিখে রেখেছি, দেখো স্যার, এই যে গুরুত্বপূর্ণ নৃত্য বলছি না, দেখে যাও দেখবে এই নৃত্য থেকেই কমন তুমি পেয়ে গেছো। যেমন হচ্ছে কুচিপুড়ি নৃত্য, মোহিনীআট্টম নৃত্য, সব কোথাকার গো? সব হচ্ছে অন্ধ্রপ্রদেশের স্যার, ওকে। কুচিপুড়ি মোহিনীআট্টম অন্ধ্রপ্রদেশের। ভারতনাট্যম কোথাকার নৃত্য? তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম নৃত্য। কত্থক কোথাকার? এটা দুটো অপশান থাকতে পারে, একটা উত্তর ভারত থাকতে পারে, উত্তর ভারত যদি না পাও তাহলে তুমি উত্তরপ্রদেশ কিন্তু অপশানে পাবেই, ওকে। খুব গুরুত্বপূর্ণ দেখবে। রাউফ কোথাকার নৃত্য? জম্মু কাশ্মীরের রাউফ। দেখবে জম্মু কাশ্মীরে কী হয়, সব থেকে বেশি ঠান্ডা পড়ে না শীত পড়ে না? শীতে আমরা কি বলি? উফ কি ঠান্ডা, উফ, তাহলে রাউফ, এটা উফ উফ মানে ঠান্ডা জায়গায় হবে, তাহলে জম্মু কাশ্মীর, এভাবে মনে রাখবে। বিহু, বিহু কোথাকার উৎসব? আসামের উৎসব হচ্ছে বিহু, খুব গুরুত্বপূর্ণ যতগুলো বলছি। তারপর হচ্ছে পোঙ্গাল, পোঙ্গাল কোথাকার উৎসব? তামিলনাড়ুর হচ্ছে পোঙ্গাল। ওমান উৎসব কোথাকার? ওনাম, ওনাম উৎসব হচ্ছে কেরালার হচ্ছে ওনাম উৎসব। তারপর হচ্ছে ভাংড়া কোথাকার? পাঞ্জাবের হচ্ছে ভাংড়া। মাটকি কোথাকার উৎসব বা মাটকি কোথাকার নৃত্য? এটা হচ্ছে মধ্যপ্রদেশের। দেখো মাটকি দিয়ে মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে বিশু কোথাকার উৎসব? কেরালার হচ্ছে উৎসব। ঘুমর কোথাকার উৎসব? রাজস্থানের উৎসব। আচ্ছা গিড্ডা, এটা তো মনে রাখবে, গিড্ডাটা কোথাকার? স্যার গিড্ডা গুজরাটের, ওকে। তো এটাও কিন্তু মনে রাখবে। তারপরে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তোমাদেরকে বলেছিলাম না যে বিষ খেয়ে সান নাই, বেশি বিষ খেলে কি হুঁশ থাকবে, জ্ঞান থাকবে? ও তো জ্ঞানেই থাকবে না, সেন্সলেস হয়ে যাবে। তাই একটা ট্রিক্স বলেছিলাম, বিষ খেয়ে সান নাই, সান দিয়ে সানাই, ওকে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতো? সানাই বাজাতো স্যার। এখান থেকে তোমার যদি প্রশ্ন আসে তাহলে আমি যেই কটা লিখে রেখেছি সেই কটার ভিত্তিতেই তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন ওস্তাদ জাকির হোসেন কী বাজাতো? তবলা বাজাতো স্যার, ওস্তাদ জাকির হোসেন তবলা বাজাতো। পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাজাতো। এটা এইভাবে ট্রিক্সটা মনে রাখবে, শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, তুমি এইভাবে মনে রাখতে পারবে। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও পানালাল ঘোষ এরা কিন্তু বাঁশি বাজাতো। পণ্ডিত রবিশঙ্কর সিতার বাজাতো। প্রত্যেকটা ট্রাম গুরুত্বপূর্ণ, যতগুলো বললাম না প্রত্যেকটা ট্রাম গুরুত্বপূর্ণ। তারপরে ভারতের পক্ষীর মানব কাকে বলা হয়? এটা প্রত্যেকে জানো যে সেলিম আলী, এই সেলিম আলীকে কিন্তু ভারতের পক্ষীর মানব বলা হয়, বা বার্ড ম্যান অফ ইন্ডিয়া, এটা কিন্তু বলা হয়ে থাকে স্যার। দেখো বিভিন্ন আমি মানে উপাধিগুলো দিয়ে রেখেছি, যেমন লৌহ মানব। স্যার লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। সর্দারের রেপ হতো, যাই হোক একটু বানান ভুল হয়েছে। তারপরে হচ্ছে ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডু, যেটা পূর্বেই এটা আমি পড়িয়ে এসেছি তোমাদের। তারপরে
তারপরে হচ্ছে শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? লালা রাজপথ রায়কে বলা হয় শেরি পাঞ্জাব। লেডি উইথ ল্যাম্প, খুব গুরুত্বপূর্ণ। লেডি উইথ ল্যাম্প কাকে বলা হয়? ফরেন্স নাইটেঙ্গেলকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। বৃদ্ধ মানুষ বা গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নোরাজিকে বলা হয়। লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয়। তোমরা বলে স্যার বাপুজি কাকে বলা হয়? বাপুজি স্যার আমাদের বলা হয় মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর পুরো নাম কি? করমচাঁদ গান্ধী, তাই না? মহাত্মা গান্ধীর পুরো নামটা কি? করমচাঁদ মোহনদাস কি গান্ধী একটা আছে, যাই হোক ভুলে গেলাম। তারপরে সত্যমত জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? কালকেও ছিল, তার মানে বুঝতে পারছো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। এই সত্যমত জয়তে, এই যে মণ্ডক উপনিষদ, এই মণ্ডক উপনিষদ থেকে কিন্তু সত্যমত জয়তে কথাটা নেওয়া হয়েছে। এবং মনে রাখবে সব থেকে প্রাচীন বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। গীতাঞ্জলি কি রবীন্দ্রনাথ প্রথম আমাদেরকে নোবেল পুরস্কার পেয়েছিল ভারতে? রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য? গীতাঞ্জলি লেখার জন্য কিন্তু পেয়েছিল। এই যে শব্দগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে কিন্তু কম্পিউটারের জনক বলা হয়ে থাকে স্যার। কাকে? চার্লস ব্যাবেজকে বলা হয়ে থাকে স্যার। বিল গেটস মেরে দিও না আবার, ঠিক আছে? এবার দেখো কম্পিউটার, তোমাদের কিন্তু কম্পিউটার থেকেও প্রশ্ন আসতে চলেছে। তবে কম্পিউটার থেকে কিছু কিছু শব্দ বলছি সেগুলোকে একটু মনে রেখো, প্রশ্ন হলে এগুলোর ভিত্তিতেই হবে। যেমন সিপিইউ এর সম্পূর্ণ নাম কি বা সম্পূর্ণ রূপ? মনে রাখবে স্যার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশান নাম্বার সি এ দেখো আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে সিপিইউ এর ফুল ফর্ম। তোমাকে স্যার র্যামের ফুল ফর্ম বলবে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যামের ফুল ফর্ম। তোমাকে স্যার রমের ফুল ফর্ম বলবে। রিড অনলি মেমোরি হচ্ছে রমের ফুল ফর্ম। তো এই ফুল ফর্মগুলো কিন্তু কম্পিউটারে দেখেছিও। তারপরে হচ্ছে তোমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? বিরাট গুরুত্বপূর্ণ, কম্পিউটার থেকে আসলে এগুলোর মধ্যেই আসবে প্রশ্ন। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম, যেটাকে আমরা PARAM, পরম। এটা হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। ওকে, তো এই প্রশ্নগুলো কিন্তু দেখো। এবার কিছু দিবস থেকে প্রশ্ন তো আসবেই, একটা দিবস থেকে প্রশ্ন তো হবেই। তুমি আর্মির পরীক্ষা দিচ্ছ, প্রশ্ন হবে না? ভারতে বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সায়েন্স ডে। অবশ্যই মনে রাখবে 28শে ফেব্রুয়ারি কিন্তু সায়েন্স ডে পালন করা হয়। দেখো কিছু আমি নাম লিখে রেখেছি, বেশি লিখে রেখেছি, 6টা নাম লিখে রেখেছি, 6টা ভালো করে দেখো, কমন পাবে। কিষাণ দিবস কবে পালন করা হয়? 23শে ডিসেম্বর। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। জাতীয় খেলা দিবস বা ক্রীড়া দিবস 29শে আগস্ট। পৃথিবী দিবস 22শে এপ্রিল। প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি। যুব দিবস 12ই জানুয়ারি। এছাড়া আর্মি, নেভি, তারপরে হচ্ছে আর্মি ডে, নেভি ডে, এয়ারফোর্স ডে, এগুলোকেও কিন্তু পড়তে হবে। ওকে, তারপরে আলমেত্তি ডাম। আলমেত্তি ডাম বা আলমেত্তি বাঁধ, এটা কোন নদীর ওপর আছে গো? এটা কৃষ্ণা নদীর ওপরে। বিরাট গুরুত্বপূর্ণ এই আলমেত্তি বাঁধ বা আলমেত্তি ড্যাম। ওকে, কৃষ্ণা নদীর উপর আছে। দেখো বিভিন্ন নদীর উপরে কী কী যে ইগুলো রয়েছে, কী কী প্রকল্প বা কী কী ড্যাম রয়েছে আমি দিয়ে রেখে দিয়েছি এখানে, যেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিরাট ইম্পর্টেন্ট। দেখবে এখান থেকে প্রশ্ন আবার দেখতে পাবে যদি ড্যাম থেকে প্রশ্ন আসে। ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপরে আছে? তোমাকে প্রথমত কোন নদী বললে তুই বলবে শতদ্রু নদীর উপরে। যদি বলে স্যার কোথায় আছে, কোন রাজ্যে আছে, তখন তুই বলবে স্যার পাঞ্জাব। দুরকমভাবে প্রশ্ন হতে পারে, কোন নদীর ওপরে আছে কিংবা কোন রাজ্যে আছে। তাহলে গুরুত্বপূর্ণ না? চম্বল ভ্যালি প্রকল্প কোথায় আছে? বলে স্যার মধ্যপ্রদেশ আছে। কোন নদীর ওপরে? চম্বল নদীর ওপরেই রয়েছে স্যার। তারপরে হীরাকুদ, হীরাকুদ কোথায় রয়েছে? তুই বলে স্যার উড়িষ্যায় রয়েছে হীরাকুদ ড্যাম বা হীরাকুদ বাঁধ। কোন নদীর উপরে স্যার? মহানদী নদীর ওপরে। রিহান্দ বাঁধ কোন নদীর উপরে আছে স্যার? উত্তরপ্রদেশের সোন নদীর ওপরে। উত্তরপ্রদেশের সোন নদীর ওপরে কিন্তু এই রিহান বাঁধ আছে, খুব গুরুত্বপূর্ণ। নাগার্জুনা সাগর প্রকল্প বা এটা কোথায় রয়েছে? প্রথমে ধরো স্যার এটা অন্ধ্রপ্রদেশে। কোন নদীর ওপরে? কৃষ্ণা নদীর ওপরে। তাহলে কৃষ্ণা নদীর উপরে একটা শহর পড়লাম, একটা ড্যাম পড়লাম আলমেত্তি ড্যাম এবং নাগার্জুনা সাগর প্রকল্প। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা করলাম। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতের সব থেকে গ্রহ বা যাকে আমরা দৈত্য গ্রহ বলে থাকি, যেটা হচ্ছে বৃহস্পতি। দেখো এখানে কিছু শব্দ দিয়ে রেখেছি, এই শব্দগুলো দেখে যাও, কমন পাবে। ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সব থেকে ছোট গ্রহের নাম কি? বুধ। সূর্যের সব থেকে নিকটতম, অর্থাৎ এটা যদি সূর্য হয়, এই সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম কি? বুধ গ্রহ। এবার তোমাকে যদি বলে স্যার পৃথিবীর সব থেকে কাছের গ্রহ নাম কি, তখন কিন্তু আর বুধ হবে না, তখন কিন্তু শুক্র হবে। এই তখন কিন্তু শুক্র হবে। উজ্জ্বল গ্রহের নাম কি? শুক্র গ্রহ। শুক্র গ্রহকে আমরা শুকতারাও বলে থাকি স্যার। উষ্ণতম, যেটা হটেস্ট প্ল্যানেট, আমাদের শুক্রকেই বলে থাকি। কিন্তু স্যার লাল গ্রহ বা রেড প্ল্যানেট কাকে বলে থাকে? সেটা আমাদের মঙ্গল গ্রহকে বলে থাকি। তো এই গ্রহগুলোকে তাদের স্থান অনুযায়ী পরপর, অর্থাৎ এই হচ্ছে সৌরজগৎ, সোলার সিস্টেম, সোলার
সূর্য, এই সূর্য থেকে পরপর কে কে অবস্থান করছে এভাবে মনে রাখার একটা সূত্র আছে। এটা আমি ক্লাস মাধ্যমিকে পেয়েছিলাম, মাধ্যমিকের বইয়ে। মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ আস নাটস। মাই ফর হচ্ছে মার্কেরি, যেটা হচ্ছে বুধ, ভি ফর ভেনাস মানে শুক্র, ই ফর আর্থ, এভাবে আছে। তো তোমাদের ওগুলো আর মনে রাখতে হবে না। তারপরে স্যার হরপ্পা, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই স্যার হরপ্পা হচ্ছে রবি বা রাভি নদীর তীরে অবস্থিত। স্যার এখান থেকে কি আর প্রশ্ন হবে না? এই হরপ্পা থেকে মহেঞ্জোদারো থেকে কি আর প্রশ্ন হবে না? অবশ্যই হবে। দেখো লিখে রেখেছি কী কী প্রশ্ন। দেখো, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে হচ্ছে মহেঞ্জোদারো অবস্থিত। একটা প্রশ্ন বলে দিই, বৃহত্তম বন্দর, বৃহত্তম বৃহত্তম বন্দর কোথায় পাওয়া যায়? তুই বলবে স্যার লোথাল। স্যার ধান চাষের সন্ধান কোথায় পাওয়া যায়? লোথাল। এই প্রশ্নগুলোও মনে রেখো। হরপ্পা আবিষ্কার কে করেছেন? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। দেখবে পরীক্ষায় আসবে। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছেন? রাখাল দাস ব্যানার্জি। ঋত্বিকের মহেঞ্জোদারো নিয়ে সিনেমা আছে, দেখবে। কিছু সিনেমা, বায়োগ্রাফি সিনেমা দেখা উচিত, হিস্টোরিক্যাল সিনেমা দেখা উচিত, সেগুলো জ্ঞান হয়। 1922 সালে রাখাল দাস কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। তারপরে স্যার ব্রহ্ম সমাজ, এই যে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় কিন্তু স্যার ব্রহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, যে এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে বা আসতে পারে সব দিয়ে রেখে দিয়েছি। আত্মীয় সভা কে আবিষ্কার করেছিলেন? রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা কে আবিষ্কার করেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বরাজ পার্টি কে আবিষ্কার করেছিল বা কে স্বরাজ পার্টি নিয়ে কে বলেছিল? মতিলাল নেহেরু। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এটা করেছিলেন কিন্তু সৈয়দ আহমেদ খান স্যার। খুব গুরুত্বপূর্ণ। সত্য শোধক সমাজ এটা কিন্তু করেছিল জ্যোতিবা ফুলে। প্রত্যেকটা শব্দ দেখে যেও তোমরা কিন্তু। এবার যুদ্ধ থেকেও একটা প্রশ্ন, সাল দিয়ে একটা প্রশ্ন আসবে স্যার। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? প্রত্যেকেই জানে 1757 সালে স্যার পলাশির যুদ্ধ হয়েছিল। তাহলে স্যার কি সাল থেকে কি আর প্রশ্ন গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। গুরুত্বপূর্ণ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? স্যার 1556। গুরুত্বপূর্ণ। স্যার পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761। অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে স্যার তালিকোটার যুদ্ধ কত সালে হয়? 1565 সালে। তালিকোটার যুদ্ধ হয়েছিল। গুরুত্বপূর্ণ। স্যার সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে। এবার অনেকে এটা বলবে 1977 হবে। বলি 1977 হবে না। 1927 সালে এটা তৈরি হয়, অ্যাপয়েন্ট করা হয়েছিল, বাট ভারতে এসেছিল এটা কিন্তু 1928 সালে। এখানে প্রশ্ন হয়েছিল ভারতে কবে আসে। যদি বলে স্যার সাইমন কমিশন কবে গঠিত হয়, তুমি করবে স্যার 1927 সাল। গোলাবে না কিন্তু। তারপরে রাজ্যপাল নিয়োগের ন্যূনতম বয়স কত? প্রথমত রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো এই রাজ্যপাল নিয়োগের সবথেকে ন্যূনতম বয়স হচ্ছে 35। এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে দেখে নাও স্যার, আমি এখানে দিয়ে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। রাষ্ট্রপতি বয়স কত লাগে? রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা 35। রাষ্ট্রপতি কতদিন কাজে নিযুক্ত থাকে? 5 বছর। উপরাষ্ট্রপতি হওয়ার বয়স 35। কতদিন কাজে নিযুক্ত থাকে? 5 বছর। প্রধানমন্ত্রী হওয়ার বয়স, তিনি যদি লোকসভার সদস্য হন তিনি তাহলে 25 বছর লাগবে। তিনি যদি রাজ্যসভার সদস্য হয়ে, রাজ্যসভার সদস্য থেকে কেউ যদি এখন নির্বাচন লড়ে প্রধানমন্ত্রী হবেও যদি ভাবে, তাহলে তার বয়স লাগবে 30। তাহলে স্যার এবার তোমরা বলবে তাহলে স্যার প্রশ্ন কী করে থাকবে প্রধানমন্ত্রীর বয়স? তোমাকে যদি প্রধানমন্ত্রীর বয়স ন্যূনতম বয়স বলে এবং অপশানে এই দুটোর মধ্যে যদি একটা থাকে তাহলে একটা তো হচ্ছে, দুটোই যদি থাকে তাহলে স্যার একটা অপশানে লেখা থাকবে অবশ্যই বি ও সি দুটোই। কিংবা তোমাকে যদি ডাইরেক্ট উল্লেখ করে দেয় যে প্রধানমন্ত্রী হওয়ার বয়স লোকসভা থেকে ইঙ্গিত করে দিল, রাজ্যসভা থেকে ইঙ্গিত করে দিল, তাহলে তো খুবই ভালো কথা। লোকসভার সদস্য হওয়ার জন্য বয়স এই যে লোকসভার 25, রাজ্যসভার 30 বলাই রয়েছে। নির্বাচন কমিশন হওয়ার বয়স, এখানে প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশনের সর্বোচ্চ বয়স, মানে 65 বছর পর্যন্ত কাজ করতে পারেন। কত বছর কাজে নিযুক্ত থাকেন? 6 বছর কাজে নিযুক্ত থাকেন। তারপরে কোন রাজ্যে সাঁওতালের জনসংখ্যা সব থেকে বেশি? কোন রাজ্যে? অবশ্যই মনে রাখবে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড রাজ্যে হচ্ছে সাঁওতাল ট্রাইব, সাঁওতালরা বেশি পরিমাণে বাস করে। তারপরে নিচের কোন জোটটা সঠিক? বলেছে বোকারো। বোকারো মধ্যপ্রদেশ। কোথায়? বোকারো তো মধ্যপ্রদেশ না, বোকারো তো ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। দুর্গাপুর এটা তো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে কর্ণাটক দিয়ে আছে, তার মানে এই প্রথমটা আর এইটা কাটা। রাউরকেল্লা অবশ্যই ঠিক রয়েছে, উড়িষ্যা।
রাউরকেল্লা তো ঠিকই রয়েছে, তাহলে বলেছে নিচের কোন জোটটা সঠিক, তাহলে রাউরকেল্লা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো খাজুরাহোর মন্দির, এই খাজুরাহোর মন্দিরগুলি কোন রাজ্যে রয়েছে? খাজুরাহো মন্দির পারবে না? খাজুরাহো মন্দির তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্যার, এই যে মন্দিরগুলো বলছি না, মন্দিরগুলোও কিন্তু স্যার গুরুত্বপূর্ণ। তো খাজুরাহো মন্দির, আগের দিন একটা আমি প্রশ্ন দিয়েছিলাম যে খাজুরাহোর কি কোনো ভাস্কর এরকম কিছু আমি দিয়েছিলাম, তো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো মধ্যপ্রদেশ কিন্তু অবভিয়াসলি এটার উত্তর কিন্তু স্যার হয়ে যাবে কি স্যার? মধ্যপ্রদেশে কিন্তু খাজুরাহো মন্দির রয়েছে। ওকে। তারপরে ভূমিকম্প অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ ভূমিকম্প নিয়ে কী নিয়ে আমরা, ভূমিকম্প নিয়ে যারা পড়াশোনা করে তাদের সেই পড়াশোনাটাকে কী বলে স্যার? মনে রাখবে স্যার সিসমোলজি। স্যার যারা হৃৎপিণ্ড হার্ট নিয়ে পড়াশোনা করে, হার্ট মানে হৃদয়, তাদেরকে স্যার কার্ডিওলজি বলে, স্যার কার্ডিওলজি বলে। ওকে। স্যার যারা ক্যান্সার নিয়ে পড়াশোনা করে, ক্যান্সার, তাদেরকে কী বলে? কেউ পারবে? ভাবো দেখি, একবার ভাবার সময় দিলাম আমি। যারা ক্যান্সার নিয়ে করে, আমরা অনেক সময় বলি না একটা বায়োপসি টেস্ট, সে বায়োপসি টেস্ট কিন্তু স্যার ক্যান্সারের সাথে যুক্ত। তো অঙ্কোলজি, ক্যান্সার নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলে স্যার অঙ্কোলজি। এই প্রশ্নগুলো কিন্তু হবে স্যার। যারা স্যার উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হচ্ছে স্যার, যারা উদ্ভিদবিদ্যা, একটা প্রাণীবিদ্যা, একটা উদ্ভিদবিদ্যা, একটা বোটানি আর একটা জুওলজি। উদ্ভিদবিদ্যা সেটা স্যার বোটানি মানে উদ্ভিদবিদ্যা, আর সাথে সাথে প্রাণীবিদ্যা জুওলজি প্রাণীবিদ্যা। এই শব্দগুলো কিন্তু মনে রেখো। তারপরে ভারত চীনের যুদ্ধ কত সালে হয়েছিল? ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল যেটা 1962 সালে। আর এই সময় আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমাদের যে টার্গেট করেছিল সেটা ফেল হয়ে গেছিলো, কারণ এই যুদ্ধের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত। ওকে। বিসিজি টিকা কিসে দেওয়া হয় গো? বিসিজি টিকা নিম্নলিখিতগুলির মধ্যে কিসে ব্যবহৃত হয়? মনে রাখবে যক্ষ্মা। এই যক্ষ্মায় কিন্তু বিসিজি টিকা আমরা ইউজ করে থাকি, তাই না? তারপরে সোনা, আমি তোমাকে বলেছি না যে একটা প্রতীক নিয়ে তোমার প্রশ্ন হবে স্যার, বিভিন্ন প্রতীক নিয়ে প্রশ্ন হবে। সোনাকে আমরা কী দ্বারা প্রকাশ করে থাকি স্যার? ইউ দ্বারা প্রকাশ করে থাকি সোনাকে। গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। তারপরে স্যার, তারপরে হচ্ছে কম্পিউটার। স্যার কম্পিউটারে ভালো করে পড়বে, কম্পিউটারে ব্যবহারকারী কোনো ডকুমেন্টস, তুমি ধরো একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারে তো কোনো ডকুমেন্টস, কোনো টাইপিং কাজ করছো, ডকুমেন্টস তৈরি করছো, এবং যে ডকুমেন্টসে যে নামটা নির্ধারণ করে তাকে কি বলা হয়? অর্থাৎ তুমি ধরো একটা ডকুমেন্টস তৈরি করলে এবং ডকুমেন্টসটা তৈরি হয়ে গেল, তো সেই ডকুমেন্টসটা তৈরি হয়ে কোথায় থাকবে? ফাইলের মধ্যে, ফাইল নেম যেটাকে বলি আমরা। খুব গুরুত্বপূর্ণ কম্পিউটার থেকে এই প্রশ্নটা। তারপরে তারপরে হচ্ছে তোমার লাল রঞ্জক, লাল রঞ্জক, লাল রঞ্জক অ্যান্থোসায়ানিন এতে উপস্থিত থাকে, মানে লাল রঞ্জক অ্যান্থোসায়ানিন এটা কোথায় উপস্থিত থাকে? এটা হচ্ছে ভ্যাকিউলসের মধ্যে উপস্থিত থাকে স্যার, ভ্যাকিউলসের মধ্যে উপস্থিত থাকে। সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ, টেকনিক্যাল আর স্টোর যারা আছো তোমরা, টেকনিক্যাল তারপরে স্টোর কিপার, তোমরা কিন্তু এই প্রশ্নটা দেখবে। তারপরে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় গো? রিকেট রোগ হয়, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। ভিটামিন সি এর অভাবে স্কারবি, রাতের অন্ধত্ব বা অন্ধত্ব রোগের জন্য কারণ হয় ভিটামিন এ, তাই না? এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার আলোচনা করা আছে। এটা কালকে আলোচনা করেছিলাম। অশোকের শেষ যুদ্ধ কোথায় হয়েছিল? তুমি বলে স্যার কলিঙ্গ। এটাই ছিল অশোকের শেষ যুদ্ধ, কালকে আলোচনা করেছিলাম না আমি? কালকের যে 100টা জিকে কোশ্চেন ছিল সেখানে, জিকে জিএস কোশ্চেন। তারপরে গৌতম বুদ্ধের জন্ম কোথায় নয়, মানে জন্ম কখন হয়েছিল? গৌতম বুদ্ধের জন্ম মনে রাখবে 563 BC, বিফোর অফ ক্রিস্ট, এই সালে কিন্তু গৌতম বুদ্ধের জন্মগ্রহণ হয়েছিল এবং 483 BC-তে তার মৃত্যু হয়েছিল, 483-তে মৃত্যু হয়েছিল। তো গৌতম বুদ্ধ থেকে এরা ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা তোমাকে এখানে প্রশ্ন বলছি, ত্রিপিটক, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? তুই বলে স্যার বৌদ্ধদের। কাদের? স্যার বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক কোন ভাষায় লেখা স্যার? পালি ভাষায় লেখা, কারণ সেই সময় পালি ভাষা বলতো অনেকে মানুষ। এই প্রশ্নগুলো কিন্তু পাশাপাশি একটু মনে রেখো। ওকে। তারপরে অর্জুন পুরস্কার দেয়া হয় কিসের জন্য? ক্রীড়াক্ষেত্রে, কবির ক্ষেত্রে, বিজ্ঞানে না অভিনেতায়? মনে রাখবে অর্জুন হচ্ছে একটা খেলাধুলার পুরস্কার, এটা ক্রীড়ার ক্ষেত্রে ক্রীড়াদের ব্যক্তিকে দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ ছিল। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? অবশ্যই নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। ইম্পর্টেন্ট না? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আচ্ছা, প্লেগ্রাউন্ড সুইজারল্যান্ডকে বলা হয়, প্লেগ্রাউন্ড। ওকে। তারপরে
সত্যমত জয়তে কোথা থেকে নিয়ে আছে? দেখো রিপিট কোশ্চেন, প্রশ্নটা রিপিট হয়েছে, মণ্ডপ উপনিষদ, ওটা রিপিট হয়েছে, তাই আলোচনা করলাম না। এবার দেখো এই সব প্রশ্ন আসে তোমাদের আর্মিতে। একজন সুস্থ ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে কতবার স্থাপিত হয়? অর্থাৎ তুমি যে বেঁচে আছো, তোমার হৃৎপিণ্ড তো সবসময় ধকধক 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 করছে, তো সেটা কতবার, মিনিটে কতবার, 1 মিনিটে কতবার একটা হৃৎপিণ্ড পড়া উচিত? অবশ্যই স্যার 72 বার। মিনিটে যদি 72 বার হৃৎপিণ্ড পড়ে তাহলে কিন্তু সেই ব্যক্তিটা সুবল এবং সচ্ছল। রক্ত পরিশোধিত হয়, রক্ত পরিশোধিত কথা হচ্ছে ফিল্টার। দেখুন আমরা অনেক কিছু ফিল্টার করি না, ফিল্টার করি, তো সেটা ফিল্টারের, আমাদের শরীরে সব কিছু ফিল্টারের কাজ কে করে স্যার? কিডনি বা বৃক্ক, কিডনি বা বৃক্ক এটা আমাদের শরীরে ফিল্টারের কাজ করে স্যার। মানে যা আছে সব ধুয়ে মুছে একবারে পরিস্রুত করে দেবে, খাঁটিটাকেই নেবে শুধুমাত্র। তারপরে তাপমাত্রা, বলছে তাপমাত্রা দেখানোর জন্য থার্মোমিটারে কি ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ, তো মনে রাখবে তাপমাত্রা ব্যবহার করার জন্য থার্মোমিটারে আমরা ব্যবহার করে থাকি স্যার পারদ, পারদ ব্যবহার করে থাকি। ওকে। তারপরে মেঘদূত, মেঘদূতের লেখক কি? মেঘদূত কার লেখা? বিখ্যাত গ্রন্থ বা বই এই মেঘদূত কালিদাসের লেখা স্যার। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, সব দেখে যাও। তারপর হচ্ছে এর মধ্যে কোনটি সংসদের অংশ নয়? সংসদের কথা ইংরেজি কথা হচ্ছে স্যার পার্লামেন্ট। স্যার পার্লামেন্ট মনে রাখি একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, স্যার আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্ট 3টে জিনিস নিয়ে আমাদের সংসদ বা পার্লামেন্ট তৈরি হয়। 1 নম্বর স্যার রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, 2 নম্বর স্যার লোকসভা, 3 নম্বর স্যার রাজ্যসভা। তোমরা জানতে, তোমরা এতদিন শুধু জানতে যে পার্লামেন্ট দুটো, লোকসভা রাজ্যসভা, উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা, কিন্তু রাষ্ট্রপতি জানতে না। তো মনে রাখবে আমাদের যে সংসদ পার্লামেন্ট সেটা রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা 3টে নিয়েই গঠিত। তাহলে এখানে বলেছে অংশ, অংশ নয় বলেছে, তাহলে প্রধান বিচারপতি অংশ নয়। তারপরে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা অবশ্যই উড়িষ্যায় অবস্থিত, বাচ্চা বাচ্চা এটা জানে যারা পড়াশোনা করে। তারপরে মিজোরামের রাজধানী তোমাদের দিবে, এই তোমাদের বিশেষ করে জিডিতে যারা যাচ্ছ না টেস্টম্যানে, এই দিবে আমাদের রাজ্যের রাজধানীগুলো। মিজোরামের রাজধানী হচ্ছে আইজওয়াল। ওকে। মণিপুর, মণিপুর ইম্ফল। মেঘালয় শিলং। এই প্রশ্নগুলো কিন্তু দেখে যেও বিভিন্ন রাজ্যের যে রাজধানীগুলো। বিহু কোন রাজ্যের একটি ঐতিহাসিক নৃত্য? যদিও এটা আমি আমার ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম, আসামের নৃত্য। তো এই দেখো এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা এসেছে। তাহলে আমি যে নৃত্যগুলো দিয়ে রেখেছি কিন্তু খালি খালি শুধু চোখ দেখানোর জন্য আমি দিয়ে রাখিনি, ওগুলো দিয়ে রেখেছি কারণ ওগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে বলেই। তারপরে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? তো এটা রিপিট, কালকেও প্রশ্নটা ছিল, কালকের কিছু প্রশ্ন রিপিট হয়ে গেছে। থেমস নদী বা টেমস নদীর ওপরে লন্ডন রয়েছে। তারপরে নিচের কোনগুলো ঠান্ডা রক্তের প্রাণী? দেখে যেও সায়েন্স থেকে। ঠান্ডা রক্তের প্রাণী দেখো ব্যাং, ব্যাং কিন্তু ঠান্ডা, মাছ ঠান্ডা রক্তের প্রাণী, ব্যাং ঠান্ডা রক্তের প্রাণী, কেঁচো ঠান্ডা রক্তের প্রাণী। কিন্তু এখানে কাক, কাকের তো রক্ত গরম, মানুষের রক্ত গরম। কোবরার রক্ত, কোবরা বলে সাপ, রক্ত গরম হচ্ছে না, কাকের রক্ত গরম, তিমি হবে না। তাহলে আমার ওটাই হচ্ছে মাছ, ব্যাং, কেঁচো। গুরুত্বপূর্ণ। এবার স্যার এখানে দেখো বলে যে সূর্যগ্রহণ কখন হয়? তোমাকে এগুলো দিয়ে দিবে, এগুলো বেসিক নলেজ কিন্তু ট্রাই করবে। আচ্ছা সূর্যগ্রহণ মানে কী গো? সূর্যগ্রহণ কখন হবে? যখন সূর্য ঢাকা পড়বে। আর সূর্যকে যদি ঢাকতে যায় তাহলে নিশ্চয়ই এই সূর্যের মাঝখানে, এই সূর্য আর পৃথিবীর মাঝখানে নিশ্চয়ই চাঁদকে আসতে হবে। সাপোজ একটা রিয়ালাইজ করো, ঠিক আছে, ধরে নাও এটা চাঁদ, এটা চাঁদ, আর এদিকে ধরে নাও আমরা মানুষরা সব, এদিকে পৃথিবীর মানুষরা রয়েছে, এটা পৃথিবী ধরো, মানে এটাকে এটাকে অ্যাকচুয়ালি সূর্য ধরো, এটাকে এটাকে মানে অ্যাকচুয়ালি এটা পৃথিবী ধরো, এটা পৃথিবী, আর এটা সূর্য, এটাকে সূর্য ধরো। তাহলে এবার চাঁদ যখন মিডিল পয়েন্টে আসছে তখনই তো অন্ধকারটা হবে, ছায়াটা হবে। চাঁদ যখন মিডিল, পৃথিবীতে যখন মানুষরা যখন দেখবো আমরা কি অন্ধকার দেখবো, অন্ধকার কী করে দেখবো? সূর্যকে তো ঢাকতেই হবে, তাই না? তাই বলছে সূর্য আর পৃথিবীর মাঝখানে যদি চাঁদ আসে তখন হয় সূর্যগ্রহণ। ওকে। আচ্ছা চন্দ্রগ্রহণ কখন হয় গো? যখন পৃথিবী, সূর্য আর আবার চাঁদের মাঝখানে চলে আসে তখন হয় সেটা আমাদের চন্দ্রগ্রহণ। তারপরে বিদ্যুতের একটি ভালো পরিবাহী নিচেরগুলির মধ্যে দেখো গ্লাস, কাগজ এবং তামা। দেখো আমাদের প্রত্যেকের তামার তার বাড়িতে হয়, তামার তার, তো অবশ্যই বিদ্যুতের ভালো পরিবাহী তামা। তামার তার ভালো থাকলেই তো তোমার বিদ্যুৎটা যেতে পারবে। তারপরে পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লিতে শীতলকারী হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো মনে রাখবে যে পারমাণবিক চুল্লি রয়েছে সেখানে শীতলকরণ হিসেবে বা শীতলকারী হিসেবে তরল সোডিয়াম ইউজ করে থাকি স্যার আমরা। খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরে নিচের কোনটি ভেদন ক্ষমতা সবচেয়ে কম? তো এটা দেখে বুঝতে পারছো
যে ভেদন ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে আলফা কণা, আলফা বিটা গামা এগুলোর মধ্যে হচ্ছে আলফা কণার ভেদন ক্ষমতা সবথেকে কিন্তু কম। ওকে, তারপরে অপটিক ফাইবার প্রধানত নিচের কোনটির কাজে ব্যবহৃত হয়? অপটিক ফাইবার মনে রাখবে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যমে কিন্তু এই যোগাযোগ করতে গেলে কিন্তু আমরা অপটিক ফাইবার ইউজ করে থাকি। গুরুত্বপূর্ণ, সব আসা প্রশ্ন এবং এখান থেকে আবার রিপিট হবে। তারপরে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি একটি বড় শহরের বায়ু দূষিত করতে ব্যবহৃত হয়েছিল? দেখো, দূষণের কথা বললে সীসা, যেখানে দূষণ ফুষণ দেখতে পাবে সীসা মেরে দেবে, ভুল হবে না। তো এটাই হচ্ছে কারণ, বড় বড় যে শহর রয়েছে সেই বড় বড় শহরে দূষণের মেন কারণই হচ্ছে সীসা। ওকে, তারপরে শিলা শিলা খনিজ পদার্থে সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে কি মৌল? যে বিভিন্ন বড় বড় পাহাড় পর্বতের মধ্যে যে শিলা রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে উপস্থিত মৌলের সংখ্যা হচ্ছে সিলিকন, যেটাকে SI দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তারপরে নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু? অবশ্যই এখানে কি বলেছে দেখো তো, হালকা ধাতু বলেছে, হালকা মৌল বলেনি। তোমরা আবার বলবে স্যার হিলিয়াম উত্তর হতো। এখানে প্রশ্নটা দেখেছো, সবচেয়ে হালকা ধাতু বলেছে। সবথেকে হালকা ধাতু বললে লিথিয়াম হবে, সবথেকে হালকা মৌল বললে গ্যাস বললে হিলিয়াম হবে, হালকা গ্যাস বললে হিলিয়াম হবে। তো এই প্রশ্নগুলো গুলিয়ে ফেলবে না। তারপরে সবথেকে নমনীয় ধাতু, সবথেকে নমনীয় একবারে সোনা, সোনা হচ্ছে SN, সোনা হচ্ছে সবথেকে নমনীয় ধাতু। জানো কি জানো না? অলরেডি পড়িয়েছিলাম আমি মনে হয় সায়েন্সের ক্লাসে। তারপরে বেলুনগুলো ভরা থাকে, এই যে দেখবে কি তোমরা দেখেছো যে আকাশের মধ্যে এরকম থাকে, দিয়ে এরকম একটা দড়ি ফুড়ি আটকে দিয়ে এরকম একটা বড় বেলুন উড়ে যায় দেখবে, ঠিক আছে, দেখতে পাবে। তো ওই বেলুনের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে স্যার? হিলিয়াম গ্যাস থাকে, বা এমনি বেলুনের মধ্যেও স্যার হিলিয়াম গ্যাসই পাওয়া যায়। তারপরে এবার দেখো কি প্রশ্ন বলছে, চুল সেটিং করার জন্য বিউটি পার্লারে নিচের কোনটি ব্যবহার করা হয়? সালফার ব্যবহার করা হয়। আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখবে অনেকে চুল কোঁকড়ানো চুল, কেন জানো? কারণ তাদের চুলে সালফারই নেই। সালফারে আমাদের চুলে কি থাকে? প্রচুর পরিমাণে সালফার থাকে। যাদের চুলে সালফার থাকবে না তাদের চুলগুলো কিন্তু কোঁকড়া হবে সালফারের পরিমাণটা কম থাকলে। আর যাদের চুল কোঁকড়া তাদের চুলগুলোকে শার্ট করার জন্য ওই সালফারই ব্যবহার করা হয়, সালফারই ইউজ করা হয়। ওকে, তারপরে নিচের কোনটি সবথেকে হালকা গ্যাস? এবার কি বলেছে দেখো, হালকা গ্যাস, হাইড্রোজেন সবথেকে হালকা গ্যাস। প্রশ্ন দেখো প্রশ্ন। তারপরে নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? স্তন্যপায়ী প্রাণী কাকে বলে গো? যারা দুধ দেয়, বাচ্চা দেয়, তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণী বলি। যেমন মানুষ বাচ্চা দেয়, বাদুরেরও বাচ্চা হয় না? অবশ্যই হয়। প্লাটিপাস এরও বাচ্চা হয়। তিমি, তোমরা যে জলে দেখছো তোমরা এখন ভাববে যে স্যার তিমি তো কী করে আমাদের স্তন্যপায়ী প্রাণী হচ্ছে? খ্যাপা ছেলে প্রত্যেকেই বলি, তিমিও হচ্ছে কিন্তু আমাদের কি স্তন্যপায়ী প্রাণী, তাই না স্যার? তাহলে উত্তর কি? হাঙর কিন্তু কোনো রকম স্তন্যপায়ী প্রাণী না, ইনি কিন্তু ডিম দেয়। গুলিয়ে ফেলবে না। দেখো এটা বড় প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, চোখ বোলাবে। সায়েন্সের তরফ থেকে এই প্রশ্নটা হয়েছে, যে বলছে যে ঘটনার মাধ্যমে জলের অণুগুলি একটি দুর্বল দ্রবণ থেকে একটি শক্তিশালী দ্রবণে একটি আধা ভেদ্য পর্দার মধ্যে দিয়ে স্থানান্তরিত হয় তাকে কি বলে? অভিস্রাবণ বলে। গুরুত্বপূর্ণ, এটা এসেছে পরীক্ষায়, এটা অলরেডি পরীক্ষায় এসেছে বলেই আমি প্রশ্নটা ভরেছি। খালি আমার এত সময় নষ্ট করে এত বড় টাইপিং করার কোনো দরকার ছিল না আমার। গুরুত্বপূর্ণ। বলবে স্যার আমি বুঝতে পারলাম না কী জিনিস, বোঝাচ্ছি তো স্যার। বলেছে যে ঘটনার মাধ্যমে জলের অণু, এই জলের মধ্যে অণু তো থাকে না স্যার, এই অণুগুলো একটা দুর্বল দ্রবণ থেকে অণুগুলো তো জলের মধ্যে মিশে আছে, মানে একটা দ্রবণের মধ্যে মিশে আছে, তাই না? একটা শক্তিশালী দ্রবণে যখন আধা ভেদ্য পর্দার মধ্যে দিয়ে স্থানান্তরিত হয়, এই পুরো ঘটনাটাকে স্যার অভিস্রাবণ বলি আমরা। তারপরে স্যার এটাও খুব গুরুত্বপূর্ণ, বলছে রান্নার সময় এবং সংরক্ষণের সময় যে ভিটামিন খুব ঝুঁকিপূর্ণ বা সহজেই নষ্ট হয়ে যায়। তোমার একটা আমি কথা বলি স্যার, তোমরা যখন রান্না করো না, বিভিন্ন সবজি টবজি রান্না করার সময় ওই তরকারি যখন করবে, যখন কড়ইয়ের মধ্যে ছাঁকা লাগবে না, তখন ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ওর মধ্যে ভিটামিন সি বলে আর কিছু থাকে না।
ঠিক আছে, ইভেন তুমি যদি একটা বিষাক্ত সাপকে রান্না করেও খেয়ে নাও, তাও তোমার শরীরে বিষ হবে না, কারণ আগুনে পুড়লে সমস্ত বিষ সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। এগুলো কিন্তু মাথায় রেখো। বলছে ম্যালেরিয়া বিরোধী ওষুধে ব্যবহৃত হয় কোনটা? ম্যালেরিয়ার বিরোধী, অর্থাৎ কারো যদি হলো ম্যালেরিয়া রোগ হয়েছে, তাহলে সেই ম্যালেরিয়াটাকে আটকানোর জন্য একটা তো ওষুধ দিতে হবে। সেই ওষুধটার নাম হচ্ছে ক্লোরোকুইন। স্যার কি? ক্লোরোকুইন। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ সায়েন্সের এই প্রশ্নগুলো। বলছে নিচের কোন পরীক্ষা ক্যান্সার নির্ণয়ে সাহায্য করে? আমি বলে দিয়েছিলাম না স্যার, বায়োপসি টেস্ট। যাদের দেখবে ক্যান্সার হয় বায়োপসি টেস্ট দিবে, 100% দিবে বায়োপসি টেস্ট। তারপরে বলছে দুধ টক হয়ে গেলে কোন অ্যাসিড উৎপন্ন হয়? দুধ টক হয়ে গেলে অবশ্যই ল্যাকটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আমাদের কোথায় পাওয়া যায়? অ্যাসিডের ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড। স্যার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট না? একটা মিথানোয়িক অ্যাসিড পিঁপড়ের হুল কিংবা বিভিন্ন বিষাক্ত জায়গায়, পিঁপড়ে বলো, বোলতা বলো, তারপরে তোমার মৌমাছি বলো, এদের হুলে কিন্তু মিথানোয়িক অ্যাসিড থাকে স্যার। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো। ওকে, তারপরে প্লাস্টিকের টেপ রেকর্ডারের উপর টেপ লেখা পদার্থটি থাকে কি? কেউ দেখেছো টেপ রেকর্ডার আগেকার ক্যাসেটগুলো? বা দেখবে এরকম একটা ক্যাসেট থাকতো, ওর মধ্যে রিল দিয়ে জড়ানো থাকে। তো ওই যে প্লাস্টিকের যে টেপ রেকর্ডারের ওপর যে টেপে লেখা পদার্থটা, সেটা আয়রন অক্সাইড থাকে স্যার। মনে রাখবে, আয়রন অক্সাইড থাকে স্যার। এবং এটা হচ্ছে 100টা কোশ্চেন এখানে আমরা কমপ্লিট করব। ওকে, নেক্সট আমাদের রিজনিংয়ের ম্যারাথন ক্লাস আসবে, রিজনিংয়ের। এবং একটা জিকের ম্যারাথন আমি আরেকটা পারলে দিব, আমি বলছি না যে দিব, পারলে দিব। আচ্ছা, লাইক কেন কম আসছে? এত কষ্ট করে যে ক্লাস করাচ্ছি, লাইক কোথায় তোমাদের? ঠিক আছে, নো প্রবলেম। বলছে নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি? সার মানে কি গো? জৈব সার বলি না আমরা, জৈব সার। তো কোন সারের মধ্যে নাইট্রোজেন সবথেকে বেশি থাকে? ইউরিয়ায় সবথেকে বেশি পরিমাণে আমাদের নাইট্রোজেন থাকে। তো এই ছিল 100টা কোশ্চেন। আবার ক্লাসে আসবো। তো এই পর্যন্ত। জয় হিন্দ স্যার, সুস্থ থেকো, ভালো থেকো।